আব্বু, তুমি আমাকে এভাবে জোর করে আমাকে বিয়ে দিতে পারো না। আমি এই বিয়েতে আগেও রাজি ছিলাম না, এখনও রাজি নই। তুমি রাজি থাকো বা না থাকো সেটাতে আমার কোনো যায় আসে না। আমি তোমাকে বলেছি ওই মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দেবো মানে দিব। তোমরা এই কাজ কিভাবে করতে পারো? আমি ওই মেয়েকে পছন্দ করি না, আর ও তো আমার থেকে বয়সে অনেক বড়। তাহলে তোমরা একটা সিনিয়র মেয়ের সঙ্গে আমাকে কিভাবে বিয়ে দিতে পারো বলো তো? তোমাদের কি বিবেকে একটু বাধা দিচ্ছে না? আরে আশ্চর্য ব্যাপার, তোমার থেকে একটা মেয়ে বয়সে একটু বলো তো কি হয়েছে? এটা তো খুব বড় একটা সমস্যা না? তুমি দেখবে ওই মেয়ের সঙ্গে তুমি অনেক খুশি হবে। ওই মেয়েটা অনেক ভালো একটা মেয়ে, সেই জন্য ওই মেয়ের সঙ্গেই তোমার বিয়ে ঠিক করেছি। তার উপরে ওর বাবা আমার বন্ধু। ওই মেয়ের জামার থেকে বয়সে বড়, এটা তোমাদের কিছুই মনে হচ্ছে না, কিন্তু আমার কাছে এটা অনেক বড় একটা সমস্যা মনে হচ্ছে। আমাদের দুজনের মধ্যে বয়সের যদি এত ডিফারেন্স থাকে, তাহলে আমরা একসাথে সংসার করব কিভাবে? আর সব থেকে বড় সমস্যা হচ্ছে, তোমরা তোমরা যদি বন্ধু না হতে দুইজন, তাহলে হয়তো আমাকে এভাবে জোর করে বিয়ে দিতে পারতে না। তোমার বন্ধুকে তুমি কথা দিয়েছো, তখন আমি ছোট ছিলাম, কিন্তু এখন যথেষ্ট পরিমাণে বড় হয়েছি। তোমরা যেটা বলবা সেটাই আমার শুনে চলতে হবে, এমন কিছু নেই। বাবা, কিন্তু আমি তোমাদের যথেষ্ট পরিমাণ সম্মান করি, তাই বলে কি তোমরা আমার অপছন্দ করা মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিবে? আবিরের বাবা তার বন্ধুর সঙ্গে ছোটবেলায় তাদের দুজনে বিয়ে ঠিক করে রেখেছিল, কিন্তু বড় হবার পরে দুজনের একজনও এই বিয়েতে রাজি হচ্ছিল না। কিন্তু নেহা এই বিয়েতে রাজি হয়েছে, কিন্তু আবির এই বিয়েতে কোনো মতে রাজি হচ্ছে না। সে নেহাকে বিয়ে করবে না, তার এক কথা। আবিরের এইরকম আক্রমণাত্মক কথা শুনে তার বাবা একটু কষ্ট পেয়েছেন, কিন্তু সেটাতে আবিরের কোনো যায় আসে না। সে নিয়ে আগে বিয়ে করবে না, তার মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করতেছিল। বাবা আবির, তোমার কিন্তু এভাবে কথা বলা ঠিক হচ্ছে না। বাবার সঙ্গে কেউ এভাবে অভদ্রের মতো কথা বলে? তোমাকে তো আমি অনেক আদর যত্ন দিয়ে লালন পালন করেছি। তুমি তোমার বাবার সঙ্গে এভাবে কথা বলতে পারো না? তোমার বাবার ডিসিশনে তোমারও একমত হওয়া উচিত। বাবার সঙ্গে এভাবে তর্ক করাটা কিন্তু তোমার ঠিক হচ্ছে না। আম্মু, তুমিও, ওই মেয়েকে আমার পছন্দ না। আর ওই মেয়ে হচ্ছে আমার থেকে বয়সে বড় একটা সিনিয়র মেয়েকে আমি কিভাবে বিয়ে করে সংসার করব বলো তো? তোমরা কি আমার মনের কষ্টটা একটু বুঝতে পারতেছো না? তোমরা শুধু আছো কথা নিয়ে। একজনকে কথা দিয়েছো বলেই যে সে কথা রাখতে হবে, এর কোনো মানে আছে বলো তো? দেখো আবির, তোমাকে আমি রিকোয়েস্ট করছি না। আমি তোমাকে ওই মেয়েটার সঙ্গে বিয়ে দেব, এটা ফাইনাল। এর মধ্যে আর কোনো কথা বলতে পারবে না তুমি, বুঝতে পেরেছো? তো তোমার এক কথা, তো আমার এক কথা কথা, এক কথাটা মাথায় রেখো। আমি কিন্তু বারবার এই কথা তোমাকে বলতে পারবো না। 4-5 দিনের মধ্যেই তোমার কেনাকাটা কমপ্লিট করে ফেলে তোমার সঙ্গে ওই বিষয়ে আমি তর্ক করতে চাচ্ছি না। বিয়ে কিন্তু ওখানেই তোমার ফাইনাল। আর দ্বিতীয় কথা শুনতে চাই না আমি। আবিরের নেহাকে একদমই পছন্দ না। সেটার কারণ একটাই মনে হচ্ছে, তাহলে নেহা তার থেকে বয়সে বড়। এদিকে আবিরের বাবা নেহার বাবাকে কথা দিয়েছে তাদের দুজনকে বিয়ে দেবে, কিন্তু আবির মোটেও এই বিয়েতে রাজি হচ্ছিল না। আবির তার বাবাকে দেখে অনেক ভয় পেত, কিন্তু আজকে তার মধ্যে এত সাহস কোথা থেকে আসলো সেটা তার মা বুঝতে পারতেছে না। এটা নিয়ে তাদের দুজনের মধ্যে অনেক ঝামেলা হচ্ছে। আবির তার বাবার রুম থেকে বের হতে যাচ্ছিল, হঠাৎ তার ফোনে রিং বেজে উঠলো। ফোন বের করে দেখে নেহা তাকে ফোন করেছে। কি আবির, কোথায় তুই? আমার ফোন রিসিভ করছিস না কেন? কি সমস্যা তোর? আর কয়েকদিন পর আমাদের বিয়ে, তুই আমাকে এভাবে ইগনোর করতেছিস কেন? কি সমস্যা তোর? রাখেন তো আপনার বিয়ে। কে বলেছে আপনাকে আমি বিয়ে করব? আব্বু কথা দিয়েছে বলে কি আপনি ভেবে নিয়েছেন যে আমাদের বিয়ে হবে? হ্যাঁ, অত সহজ না। আমি এই বিয়েতে রাজি না। আপনার মতো মেয়েকে আমি বিয়ে করতে পারবো না, বুঝতে পেরেছেন তো? আমাকে বিয়ে করবে না মানে? তুমি আমাকে বিয়ে করবে, তোর ঘাড় আমাকে বিয়ে করবে। তুই আমাকে চিনিস? আমি যদি একবার তোদের বাড়িতে আসি না, তোর অবস্থা কিন্তু খারাপ আছে বলে দিলাম। আমার সঙ্গে ঘাড় তেরামো করিস না। আমি কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না। বিয়ের আগ মুহূর্তে এসে এরকম উল্টাপাল্টা কথা শুনে কিন্তু আমার গা জ্বলে যাচ্ছে। কেন? আপনি কি কোনো গুন্ডা নাকি যে
আমাকে এসে মারধর করবেন। আর আপনি কিভাবে আছেন? আপনার মায়ের ভয় পেয়ে আমি বাড়ি থেকে পালিয়ে যাব নাকি? আপনি একটা মেয়ে মানুষ আর আমি ছেলে মানুষ, আপনাকে দেখে আমি ভয় পাবো, এটা আপনি কিভাবে ভাবলেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেখি তোর কত সাহস। তুই যেন বাড়ি থেকে পালিয়ে যাস না, বাড়িতেই থাকিস। আমি যখন তখন তোর বাসায় চলে যাব। আর যদি বাসা থেকে পালিয়ে গেছিস তাহলে কিন্তু তোর অবস্থা আরো বেশি খারাপ হবে, বলে রাখলাম। আমি কিছুক্ষণের মধ্যেই তোদের বাসায় আসতেছি। নেহার বাসায় আসার কথা শুনে আবির যেন একটু নড়বড়ে হয়ে গেল। কারণ আবির নেহাকে একটু হলেও ভয় পায়। কারণ অনেক রাগী, কিন্তু মন থেকে নেহা অনেক ভালো একটা মেয়ে। আবিরের সঙ্গে শুধু শুধু ঝগড়া করে। আবিরের সঙ্গে ঝগড়া করতে নাকি নেহার অনেক ভালো লাগে। আরে নেহামা, তুমি কখন আসলে? আসার আগে আমাকে তো একটাবার ফোন দিয়ে বলতে পারতে, আমি তোমার জন্য ভালো কিছু রান্না করতাম। এইভাবে হঠাৎ চলে আসলে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না আন্টি, কোনো সমস্যা হয়নি। আমি আসছি আবিরের সঙ্গে দেখা করবে। ওর সঙ্গে আবার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। আমার ফোন রিসিভ করে না, ওর সমস্যাটা আমি জানতে চাই। আর কিছুদিন পর আমাদের বিয়ে, কিন্তু আমার ফোন রিসিভ করতেছে না আর আমার সঙ্গে ভালো ব্যবহার করতেছে না। ওর সমস্যাটা আমি শুনতে এসেছি। দেখো, ঝগড়া আবার করো না। ও হচ্ছে পোলাপানের মতো ব্যবহার করতেছে। তুমি তো জানো ও কেমন একটু ঘাটতেরামি করতেছে, কিন্তু ও রাজি হয়ে যাবে, সমস্যা নেই। আসলে ওর এই বিয়েতে মত নেই তো, তাই একটু মন খারাপ। আবিরের আম্মুর কথা শুনে নেহার আরো বেশি রাগ হলো। সে রাগান্বিত ভাবে আবিরের রুমে চলে গেল। গিয়ে দেখে হাতির রুমে শুয়ে আছে নেহাকে দেখে আবিরের চোখ যেন কপালে উঠে গেল। আবির কিছু বুঝে ওঠার আগেই আবিরের কলার টান দিয়ে খাটের উপরে শুয়ে দিল। আবির তো অনেক ভয় পেয়ে গেছে নেহার এরকম আচরণ দেখে। সে এমনিতেই নেহাকে দেখে অনেক ভয় পায়, কিন্তু ফোনে যেন আবির বাক হয়ে যায়। আরে কি করতেছেন এগুলা? দরজা খোলা আছে, যদি আম্মু চলে আসে তাহলে কি ভাববে? আমি তো দেখতেছি অনেক খারাপ একটা মেয়ে, সেই জন্যই তো আপনাকে আমি বিয়ে করতে চাই না। আপনাকে বিয়ে করলে আমার জীবন তো একদম ছারখার হয়ে যাবে, আর তার নমুনা এখন আমি দেখতে পারতেছি। কি বললি তুই? আমাকে বিয়ে করলে তোর জীবন ছারখার হয়ে যাবে? আমি অনেক খারাপ একটা মেয়ে। আমি তোর সঙ্গে কি খারাপ ব্যবহার করেছি? উল্টে তুই তো আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেছিস, আমাকে অপমান করতেছিস। তোকে বিয়ে করতে চাওয়া কি আমার কোনো অপরাধ নাকি? আর আমি কি খারাপ কাজ করেছি বা তোর সঙ্গে কি কোনো খারাপ ব্যবহার করেছি নাকি, সেটা এখন আমাকে বল। দেখুন, আপনি এরকম ব্যবহার আমার সঙ্গে করতে পারেন না, আর তার উপর আবার দরজাটা খুলে এসেছেন। যদি আম্মু আমাদের এভাবে দেখে ফেলে তাহলে সে কি ভাববে বলুন? আপনাকেও খারাপ ভাবে, আমাকে খারাপ ভাববে, সেটা তো একটাবার বুঝুন। তুই আছিস দরজা নিয়ে, এই নে তোর দরজা আগে বন্ধ করে দিলাম। এখন বল কি বলতে চাচ্ছিস? আমি তোর থেকে একটু বয়সে বড় হতে পারি, কিন্তু তুই আর আমি পাশাপাশি দাঁড়ালে কেউ বলতে পারবে না যে তোর থেকে আমাকে বয়স বেশি। তারপরেও তুই আমার সঙ্গে এরকম বাজে ব্যবহার করিস। আমার মতো তোকে কেউ এভাবে ভালোবাসতে পারবে না, সেটা মাথায় রাখিস। আপনি একই রকম ব্যবহার করতেছেন আমার সঙ্গে, বুঝতে পারলাম না। আমার কলার ধরে আমার উপর এসে বসে আছে, এটা কোনো ভদ্র ফ্যামিলির মেয়ের ব্যবহার হতে পারে না। এখনও তো আমাদের বিয়ে হয়নি, অথচ আপনি আমার শরীরের উপর উঠে বসে আছেন। বুঝতে পারতেছেন তো আপনি কত নিচে নেমে গেছেন? ও আচ্ছা, তাই বুঝি। তাহলে এখন দেখ কি করি। এটার জন্য হয়তো তুই প্রস্তুত ছিলি না। নেহা আবিরকে জড়িয়ে ধরে নেহা ঠোঁটটা নিয়ে আবিরের ঠোঁটের সঙ্গে লাগিয়ে দিল। আবিরের ঠোঁটে কামড় দিতে শুরু করলো, তাকে লিপকিস করতে শুরু করলো, তার দুই গালে সজোরে চুমু খেতে লাগলো। আবির অনেক চেষ্টা করতেছে তাকে সরানোর জন্য, কিন্তু নেহা আবিরকে কিস করেই চলেছে। হঠাৎ দরজায় আবিরের আম্মু নক করতেছে, সঙ্গে সঙ্গে নেহা আবিরের গায়ের উপর থেকে উঠে দরজাটা খুলে দিল। আমি মনে হয় তোমাদের বিরক্ত করলাম। আমি শুধু শুনতে এসেছি নেহা কি খাবে বলো। মানে তুমি কি খেতে চাও? আমি তোমার জন্য একটু পায়েস বানিয়ে দেই, নাকি তুমি তো পায়েস অনেক পছন্দ করো? আচ্ছা ঠিক আছে আন্টি, আপনি আমার জন্য পায়েস বানান, আমি আজকে খেয়েই যাব। আপনি আবার আমাদের খারাপ ভাববেন না। হ্যাঁ, আমরা একটু নিজেদের মধ্যে পার্সোনাল কথা বলতেছিলাম আর কি, সেই জন্য দরজাটা লাগিয়ে দিয়েছিলাম। না না, আমি তোমাদের খারাপ ভাববো কেন বলো? আমি তো শুধু এই কথাটা শোনার জন্যই এসেছি। তাছাড়া আমার এই রুমে ঢোকার কোনো কারণ ছিল না। আমি এখন আসি, তোমরা দরজা লাগিয়ে দিয়ে কথা বলো। আবিরের আম্মু ঠিকই বুঝে গেছে যে ভিতরে কি হচ্ছিল, কারণ সে বিছানা কম্বল দেখেই বুঝে ফেলেছিল
আবিরের আম্মু ঠিকই বুঝে গেছে যে ভিতরে কি হচ্ছিল, কারণ সে বিছানা কম্বল দেখেই বুঝে ফেলেছিল ওদের মধ্যে কোনো ঝগড়া চলতেছিল, হাতাহাতি চলতেছিল। কিন্তু সে ভাবনার আসে কাউকে বুঝতে দেয়নি। রুম থেকে বের হয়ে যাওয়ার পর নেহা আবার গিয়ে দরজাটা ভালো করে লাগিয়ে দিয়ে আসলো, জানালার পর্দাগুলো ভালো করে ঢেকে দিয়ে আসলো। নেহা এরকম কাণ্ড কারখানা দেখে আবিরের যেন গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আপনি যেটা ঠিক কাজ করলেন। এখন আমাদের বিয়ে হয়নি, তার আগে আপনি আমাকে এভাবে কিস করলেন, আমার ঠোঁট দিয়ে রক্ত বের করে দিয়েছেন। আপনি এভাবে কেউ কিস করে বলুন? আর এখনই তো আম্মু দেখে ফেলছিল, অল্পের জন্য বেঁচে গেছি। আজকে হয়তো একটু একটু টের পেয়ে গেছে, তাই তো জলদি রুম থেকে বের হয়ে গেল। কিন্তু এই আপনার কাজটা আমার মোটেও পছন্দ হয়নি। আমার ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে, আপনি কামড় দিয়েছেন আমাকে। তো কি হয়েছে? কিছুদিন পরে আমাদের বিয়ে, আজকে তোর সঙ্গে একটু মজা করেছি, তাতে কি এমন হয়ে গেছে শুনি? আর তোর মা বাবা আমাদের খারাপ ভাবে কেন? সেটা তো জানে যে আমাদের কিছুদিন পরে বিয়ে, তার তো আরো আনন্দিত হওয়ার কথা, কারণ আমরা বাসর করার আগেই নিজেদেরকে ভালো করে চিনতে পেরেছি, বুঝতে পারতেছি। এটা তো আমাদের জন্য অনেক কিছু। আজকে তো শুধু কিস করেছি, বিয়ের পর দেখিস তোকে কিভাবে ভালোবাসা আদর দিয়ে ভরিয়ে রাখি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায়? আপনি কিন্তু আমাকে জোর করে ভালোবাসা নেওয়ার চেষ্টা করতেছেন। জোর করে কিন্তু কখনোই ভালোবাসা পাওয়া যায় না, পাওয়া যায় শুধু ঘৃণা। আপনি কেন বোঝার চেষ্টা করতেছেন না যে আপনাকে আমার পছন্দ না, আপনার সঙ্গে আমার যায় না? আর যাকে আমার ভালো লাগে না তার সঙ্গে সংসার করে কি কোনো শান্তি পাবো আমি, বলেন? পাবি পাবি, বুঝতে পেরেছিস? আমি যে তোকে কত শান্তি দিব সেটা তো কল্পনাও করতে পারতেছিস না। তোকে আমি অনেক ভালো রাখবো, তুই শুধু বিয়েতে রাজি হয়ে যা, আর কোনো কিছু করতে হবে না তোকে। তোকে আমি এত ভালোবাসা দিব যে তুই ভুলে যাবি সবকিছু, আর আমাকে এত বেশি অবহেলা করিস না, বুঝতে পেরেছিস তো? আপনি আমার বিষয়টা বুঝতে পারতেছেন না। আপনাকে আমি কত করে বললাম যে আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আপনাকে আমার পছন্দ হয় না, তারপরও আপনি আমাদের বিয়ে নিয়ে এত সিরিয়াস হয়ে যাচ্ছেন। আর যদিও বা বিয়ে করার এতই আপনার ইচ্ছা থাকে, তাহলে আরও কিছুদিন সময় নেওয়া উচিত আমাদের। তা না হলে এরকম মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করলে সংসার কিন্তু স্থায়ী হবে না আমাদের। তোর কথা আমি বুঝতে পেরেছি, তুই বলতে চাচ্ছিস যে আমাদের আরো কিছুদিন সময় নেওয়া উচিত নিজেদের ভালো করে বোঝার জন্য, তাই না? কিন্তু সেটা তোমরা বিয়ের পরেও বুঝতে পারি, তখন আরো বেশি ভালো হবে, বুঝতে পেরেছিস? তুই বিয়ের পরে আমরা সব সময় একে অপরের কাছে থাকতে পারবো, আর একে অপরের কাছ থেকে যত পরিমাণ বোঝা যায় দূর থেকে কি সেটা হয় বল? আর তোকে আমি এত রিকোয়েস্ট করতেছি কেন সেটা তো তুই বুঝতে পারতেছিস হয়তোবা। একটু একটু তো বুঝতে পারতেছি যে আপনি কি জন্য আমাকে এত রিকোয়েস্ট করতেছেন, কারণ আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন, সেটা আমি বুঝতে পারতেছি। কিন্তু বুঝে কি করব বলেন? আর আপনি যা বলতেছেন যে বিয়ের পরে আমরা একে অপরকে ভালো করে চিনব, কিন্তু তখন যদি আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যায় তখন কি হবে? শুধু শুধু আপনার আর আমার বদনাম হবে। তাই আমি বলতেছি যে আগে যদি আমরা একে অপরকে ভালো করে চিনে নিতাম তাহলে অনেক ভালো হতো, তাই না? নেহা যতই আবিরকে বিয়ের দিকে নিয়ে যেতে চাচ্ছিল, আবির শুধু উল্টো দিকে যাওয়ার চেষ্টা করতেছিল। নেহা তাকে অনেক বোঝানোর চেষ্টা করতেছে যে বিয়ের পরে তাদের সম্পর্কে গভীরতা আরো বেড়ে যাবে, ভালোবাসা আরো বেড়ে যাবে, একে অপরের প্রতি শ্রদ্ধা আকর্ষণ সবকিছু বেড়ে যাবে। কাছে থাকলে নিজেদের মধ্যে বোঝাপড়াও অনেক সুন্দর মজা করা যায়, যেটা দূরে থাকলে হয় না। এগুলো কথা এখন বাদ দে তো। তুই আমাদের আর কয়েকদিন পরে বিয়ে, এটা এখন আমি বুঝতেছি। এর থেকে বেশি কিছু এখন ভাবতে চাই না। তুই দেখে নিস বিয়ের পরে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এখন আর এগুলো নিয়ে চিন্তা করিস না। আর আমাকে বাড়িতে যেতে হবে, অনেকক্ষণ হলো এখানে এসেছি, তোর সঙ্গে আবল তাবল কথা বলতেছি, তার থেকে বাড়িতে যাই। অনেক ব্যস্ত সময় পার করতেছি, এখন বান্ধবীদের দাওয়াত করতে হবে, কেনাকাটা করতে হবে। এবার নেহার কথা শুনে আবির আর কোনো রিয়্যাক্ট করলো না, কোনো উত্তর দিল না। নেহা যখন বলল যে সে বাড়িতে যেতে চায়, তার বাড়িতে অনেক ব্যস্ত সময় পার হচ্ছে, আবির শুধুমাত্র মাথা নাড়িয়ে তাকে বিদায় জানালো। তবে কি আবিরের মনে এখনো নেহার জন্য কোনো জায়গা তৈরি হয়নি?
আবির কি তবে এখনো এই বিয়েতে রাজি নয়? এখনো কি নেহাকে তার মনে জায়গা করে দিতে পারতেছে না? তাদের এই সম্পর্কের শেষ পরিণতি কি হতে চলেছে? আচ্ছা, আবির তো বিয়েতে রাজি হচ্ছে না, আমাদের কি জোর করে বিয়ে দেওয়া উচিত হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি করা যায় বলো তো? কি করা যায় মানে? এখন আর এগুলো ভেবে কোনো লাভ হবে বলো? বিয়ে ঠিক হয়ে গেছে, সবাইকে দাওয়াত করাও শেষ, মোটামুটি কেনাকাটাও শেষ হয়ে গেছে। এখন যদি সে কথা বলো তাহলে তো সবার কাছে আমাদের মাথাটা নত হয়ে যাবে। এটা করা যাবে না কিন্তু। আল আবির যা চাইবে, যা বলবে সেটাই করতে হবে। এর কোনো মানে আছে? ছোট থেকে আদর যত্ন দিয়ে বড় করেছি, তাই বলে কি ওর সব কথাই শুনতে হবে আমাদের? আমরাও তো ওর বাবা মা। আমরা কি ওর কখনো খারাপ চাইবো? এটা কেউ বুঝতে পারছে না। তাহলে বড় করে লাভ হলো কি? এখন আমাদের এই মুখের উপর কথা বলে। সেটা তো বুঝতেই পারছি, কিন্তু যদি কোনো ঝামেলা হয়ে যায়, বিয়ের পর যদি তার সংসার করতে না পারে, তখন তো মান সম্মান আরো বেশি যাবে আমাদের। আমি এই ব্যাপারে অনেক চিন্তায় আছি। তোমার এত চিন্তা করতে হবে না। তুমি শুধু বিয়ের আয়োজন, সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে নাকি সেগুলো খেয়াল রেখো। আর আবিরের বিষয়গুলো আমি দেখতেছি, সমস্যা নেই। আমার কিন্তু একমাত্র ছেলের বিয়ের অনুষ্ঠানে কিন্তু অনেক বড় করতেছি, তাই এমন কোনো অবরোধ যেন না ঘটে যাতে আমাদের মান সম্মানটাই নষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছো সবকিছু ঠিকঠাক মতো চলবে, তাহলে তার কোনো সমস্যা নেই। আর আমি এদিকে সব দেখছি, সমস্যা নেই, তোমাকে এত কথা বলতে হবে না। আমি তো সবই জানি কি করতে হবে আর না করতে হবে, আর সবকিছু ঠিকঠাক মতোই হচ্ছে। আবিরের আম্মু আর আব্বু বিয়ের বিষয়গুলো নিয়ে অনেক চিন্তায় আছে। বিশেষ করে আবিরের আব্বু আবিরের উপর অনেক সন্দেহ করতেছে যে সে না জানি কি করে ফেলে এই বিয়ের জন্য। কিন্তু আবিরের আম্মু আবিরের বাবাকে সান্ত্বনা দিয়ে বলল, কোনো সমস্যা নেই, সে সবগুলো দেখবে। কিন্তু আবিরের মনে তো অন্যরকম একটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। সে কি করতে চাচ্ছে সেটা এখনো সবার অজানা রয়ে গেছে। কিরে বন্ধু, ফোন দিয়েছিলি? আমি একটু ওয়াশরুমে গেছিলাম তো, তাই ফোনটা রিসিভ করতে পারি নাই। কি বলবি বল? তোর সঙ্গে তো আমার অনেক কথাই আছে, কিন্তু ফোনে তো সব কথা বলা যাবে না। তোর সঙ্গে সামনাসামনি কথা বলতে হবে। তুই কি এখন ফ্রি আছিস? যদি ফ্রি থাকিস তাহলে তোর বাসায় একটু আসতাম আমি। কোনো সমস্যা হয়েছে নাকি? তোর 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 কথা শুনে মনে হচ্ছে তুই অনেক চিন্তার ভিতরে আছিস। কি হয়েছে বল? আর যদি খুব গুরুত্বপূর্ণ কথা থাকে তাহলে চলে আয় আমার বাসায়। বাসায় আসতে হলে তোর আবার অনুমতি লাগবে নাকি? ফোন না করে তো চলে আসতে পারতি। আবার ফোন দিলে বলতে হবে তাড়াতাড়ি আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি রুমে। আচ্ছা, একটু অপেক্ষা কর, আমি আসতেছি। এসে তোকে সব কথা বলতেছি। আমি কি বলতেছি আমি নিজেও জানি না। আমার মাথা ঠিক নেই বন্ধু, ডিপ্রেশনে আছি আমি। আরে তুই এসেছিস, বল কি হয়েছে? তোর মুখটা এমন শুকিয়ে গেছে যে। কোনো সমস্যা হয়েছে নাকি মামা? আর কয়েকদিন পর তোর বিয়ে, তোর বাড়িতে বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে, আর এদিকে তোর মন এরকম খারাপ কেন? বুঝতে পারলাম না। বিয়ে নিয়ে কোনো সমস্যা হয়েছে নাকি? কিছু বলতেছিস না কেন? কি আর বলবো বন্ধু, তুই তো সবই জানিস, তারপরও কেন সে কথা আবার জিজ্ঞেস করতেছিস বুঝলাম না। তুই কি আমার কাটা ঘায়ে নুনের ছিটা দিতে চাচ্ছিস নাকি? আর কি বলতেছিস বন্ধু? এরকম কিছুই না। আমি শুধু বলতে চাচ্ছি যে বিয়ে তো ঠিক হয়ে গেছে, তাহলে তুই তো রাজি হয়ে গেছিস, তাহলে আবার কি নতুন সমস্যা হলো সেটা বলতে চেয়েছিলাম। তুই তো কথাটা অন্যরকম ভেবে নিলি। যত বিয়ে দিতে গিয়ে আসতেছে তত আমার খারাপ লাগতেছে। আমি নেহা ওকে বিয়ে করতে পারবো না। এখন আমি কি করব বল? কি বলতেছিস সেগুলা? তোর বাবার অবস্থা কি হবে সেটা বুঝতে পারতেছিস? সবাইকে দাওয়াত করা শেষ, কেনাকাটা করা শেষ, এখন যদি এসে তুই এসব কথা বলিস, তাহলে তোর বাবা মায়ের মানুষের মতো সব ধুয়ে মিশে যাবে। ওই মেয়েটা না হয় তোর থেকে বয়স একটু বড়, কিন্তু দেখতে তো অনেক সুন্দরী। তাহলে তো সমস্যা হচ্ছে কোথায় তোর? বুঝতে পারলাম না আমি। আর এখন তোর হয়তো তাকে বিরক্ত লাগতেছে, কিন্তু বিয়ের পরে দেখবি সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস কর। আমি কোনো কিছুই বুঝতে চাচ্ছি না বন্ধু। আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। এখন তুই কি করবি আমার জন্য কর। এই সমস্যার সমাধান আমি কি করে করে দেই বল? আমি যদি তোকে কোনো পরামর্শ দিই তাহলে তোর বাবা মা অনেক কষ্ট পাবে।
তার জন্য তাই আমিও থাকবো। এই কথাটা তোর মাথায় কিভাবে আসলো বলতো? যদি বিয়ে না করতি তাহলে আগে অনেক সময় ছিল, কিন্তু এই সময় এসে তুই এ কথা বলতে পারিস না। এখন আমি একটা কথা ভেবে রেখেছি, সেটা শুধু তোকে বলতে এসেছি, যে তোর কাছে একটু পরামর্শ নিতে এসেছি। সেই কথাটা কি তুই শুনবি, নাকি আমাকে শুধু আব্বুর মতো লেকচার মেরে যাবি বল? আচ্ছা সমস্যা নাই, তুই বল কি বলতে চাস, বল, আমি শুনবো তোর কথা। আমাকে যে কোনো একটা জায়গায় থাকার ব্যবস্থা করে দে। এমন একটা জায়গায় পাঠাবি যেখানে আমাকে কেউ চিনবে না। কি কথা বলতেছিস সেগুলো? তুই তুই তো দেখতেছিস সবার মান সম্মান শেষ করে দিবে। এরকম কাজ করিস না বন্ধু। দেখ, বিয়ের পরে এমনিতে সব ঠিক হয়ে যাবে, তাও এরকম কাজ করিস না তুই। যদি তুই ব্যবস্থা করতে পারিস তাহলে সেটা বল। শুধু শুধু আমার সময় নষ্ট করিস না। যদি কোনো ব্যবস্থা করতে পারিস আমার জন্য তাহলে বল, আমি অপেক্ষা করতেছি। আর না হলে না করে দে আমাকে, তাহলে আমি অন্য কোথাও চেষ্টা করি। তুই যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, তোকে আমি অনেক ভালোবাসি, তাই তোকে পরামর্শগুলো দিলাম। যেহেতু তুই আমার কথা শুনবি না, ঠিক আছে, আমি তো একটা ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু এই নিয়ে তুই পরে অনেক আফসোস করবি, কথাটা মাথায় রাখিস। আমার একটা বন্ধু বাসা আছে আমাদের পাশের গ্রামে, ওদের বাড়িতে তোকে রেখে আসবো। ওখানে কেউ তোকে চিনবে না, তুইও কাউকে চিনতে পারবি না। এখন ঠিক আছে তো নাকি? কিন্তু তুই আমার কথাটা মাথায় রেখে দিস। তুই যে সিদ্ধান্তটা আজকে নিলি, অনেক মানুষের ক্ষতি করলি, অনেককে কষ্ট দিতে চেয়েছিস, তুই মাথায় রাখিস। তুই এই সিদ্ধান্তটা নিয়ে আমার কাছে আফসোস করবি, কিন্তু একদিন কোনো লাভ হবে না। দেখে নিস, কাউকে কষ্ট দিয়ে কখনো সুখী হওয়া যায় না। সেটা পরে দেখব নে, আমি, সমস্যা নাই, তোর এটা নিয়ে চিন্তা করতে হবে না। আর আমি আমার মনের কথা শুনেছি, আমি অবশ্যই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছি। যার সাথে আমার মন মিলে না তার সঙ্গে আমি কিভাবে সংসার করব, তাই এটা আমার জন্য ভালো হবে। আমি কিছুদিন ওখানে গিয়ে থাকলে এমনিতেই সব ঠিক হয়ে যাবে, বিয়েটা ভেঙে যাবে, তারপর আমি আবার বাড়িতে চলে আসব। আবিরের এমন সিদ্ধান্ত নেওয়ার কথা শুনে আবিরের বন্ধু স্তব্ধ হয়ে গেছে। সে ভাবতে পারেনি যে আবির এমন একটা সিদ্ধান্ত নিতে পারে। আবির যে সিদ্ধান্তটা নিতে চলেছে সেটাও বেশি করে ফেলে, তাহলে তার পরিবারের মান সম্মান সব ধরে মিশে যাবে। অতীতের দাওয়াত করা শেষ, কেনাকাটাও শেষ। এখন যদি বিয়েটা ক্যান্সেল হয়ে যায় তাহলে সবারই অনেক ক্ষতি হবে, আর মান সম্মান তো নষ্ট হবেই। আগলে রেখে সিদ্ধান্তটা তাকে একদিন অনেক কষ্ট দিবে, আফসোস করাতে বাধ্য হবে। বন্ধু, আর একটা বার যদি ভালো করে ভেবে দেখতি তাহলে অনেক ভালো হতো। এরকম হুটহাট করে এত বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে বল? তোর জন্য কিন্তু সবাই অনেক কষ্ট পাবে, সেটা তুই বুঝতে পারতেছিস না। আর নেহা ভাবি তো তোকে অনেক পছন্দ করে, তোকে অনেক ভালোবাসে, তার কষ্টটা তুই একটু বুঝতে পারতেছিস না? চুপ করে থাকতো বন্ধু, অনেক বলেছিস তুই। আমি সিদ্ধান্ত নিয়েছি, সেটা যদি ভুল হয় বেটার, সেটা যদি ভুল হয় সেটার প্রায়শ্চিত্ত আমি করব। আমার মন যেটা বলছে সেটাই করতেছি। তুই তাহলে আজকেই তোর বন্ধুর বাসায় আমাকে রেখে আসিস, তারপরে যেটা হবে দেখা যাবে। আমি অত্যন্ত নেহাপুর হাত থেকে তো আমি অন্তত নেহাপুর হাত থেকে তো বেঁচে যাব, এটাই আমার জন্য অনেক কিছু। তাহলে আজকে আমাকে রেখে আসিস তুই। হ্যালো আন্টি, আবির কোথায় গেছে? অনেকক্ষণ ধরে ফোন দিতেছি কিন্তু ফোন শুধু বন্ধ আছে। কি কি করতেছে বাড়িতে, নাকি শুয়ে শুয়ে শুধু ঘুমাচ্ছে? ওকে একটু ঘুম থেকে ডেকে দিন। নেহা, আবির তো বাসায় নেই, কোথায় যেন গেল একটু আগে। বাসায় এসেছিল, এসে তারপরে আবার বের হলো, আমাকে কিছুই বলে নাই। একটু পর বাড়িতে আসলে তোমাকে ফোন দিতে বলবো আমি। আচ্ছা ঠিক আছে আন্টি, আবির আসলে আমাকে ফোন দিতে বললেন, ওর সঙ্গে আমার কথা আছে তো। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করিও না, ও বাড়িতে আসলে আমি তোমাকে ফোন দিতে বলবো। ঠিক আছে, তাহলে রেখে দাও এখন। নেহা যখন জানতে পারবে যে আবির বিয়ে করবে না তাকে, সেজন্য পালিয়ে গেছে, তখন যে তার কি অবস্থা হবে। এমনকি আবিরের পরিবারের কেউ জানে না যে আবির পালিয়ে গেছে, এরকম তাদের মান সম্মান ধুলে মিশিয়ে দিবে। কি ব্যাপার, এত রাতে গেলে? আবিরের কোনো খবর নেই? ও কোথায় গেছে কিছু বলে যায়নি নাকি তোমাকে? আমাকে তো কিছুই বলে যায়নি, আমি তখন রান্না করতেছিলাম, দেখলাম ও রুমের ভেতরে ঢুকলো, আবার বের হয়ে গেল। আমি ভাবলাম হয়তো বাইরে যাচ্ছে, কিছুক্ষণ পর আবার চলে আসবে, কিন্তু এখনো আসতেছে না। আমার তো অনেক চিন্তা হচ্ছে, আবার ওর সঙ্গে কোনো খারাপ কিছু হলো না তো? আরে
কি বলতেছে? কি হবে? ওকে ছেলে মানুষ নাকি? ও কিছুই হবে না, হয়তো কোনো কারণে বশত ব্যস্ত হয়ে গেছে। কয়েকদিন পর ওর বিয়ের মার্কেট করতে হবে, না হয়তো কেনাকাটা করতে গেছে, চলে আসবে, চিন্তার কারণ নেই। আঙ্কেল, আপনি কিছু জানেন নাকি কি হয়ে গেছে? না তো কি হয়েছে? কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? আপনার ছেলে নাকি আমাকে বিয়ে করবে না দেখে নিজেকে আড়াল করে নিয়েছে। সে কোথায় গেছে কেউ জানে না। কি বলছে ওইগুলো? কোথায় চলে গেছে মানে? কোথায় গেল? আর তোমাকে কে বললো এই কথা? এটা তো মিথ্যা কথা হতে পারে। এটা একদম মিথ্যা কথা নয়। আমি ওর বন্ধুকে ফোন করেছিলাম, ওর বন্ধু আমাকে সব কথা বলেছে। এখন তাহলে কি হবে আমার বলেন? এইভাবে বিয়ের আগে যদি পালিয়ে যায় তাহলে আমার বাবার মান সম্মানের কি হবে? তোর কথা শুনে আমার মাথা একদম নষ্ট হয়ে যাচ্ছে। এটা কি করে হতে পারে? ও আমাদের সাথে এরকম কাজ কিভাবে করতে পারে? আমাদের কথা কি ওর একটাবারও মনে পড়লো না? এরকম একটা ছেলের জন্ম দিয়েছিলাম আমি, আজকে আমার মুখে চুনকালি মেখে চলে গেল। আপনি তাড়াতাড়ি আবিরকে খুঁজে বের করার ব্যবস্থা করুন, তা না হলে কিন্তু সবার সামনে আমার আব্বু আম্মুর মাথা নত হয়ে যাবে। আপনাদের তো মান সম্মান নষ্ট হয়ে যাবে। প্লিজ আঙ্কেল, তাড়াতাড়ি আবিরকে খুঁজে বের করার চেষ্টা করুন। বিয়ের আর মাত্র 2 দিন বাকি আছে। এটা হয়ে গেলে কিন্তু অনেক বড় প্রবলেমে পড়ে যাব আমরা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি চিন্তা করো না, আমি চেষ্টা করছি, দেখি ও কোথায় আছে। ও যেখানে থাকবে ওকে সেখান থেকেই ধরে নিয়ে আসবো। ঠিক আছে, এখন রাখি। এমনকি আবিরের পরিবারে কেউ জানে না যে আবির পালিয়ে গেছে, এরকম তাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে। আবিরের বাবা নেহার মুখে ওই কথা শোনার পর থেকেই তার যেন মাথার কাজ করতেছে না। সে কথা বলতে পারতেছে না। তার ছেলের এই কাণ্ডের কারণে এখন সে নেহার বাবাকে কি উত্তর দিবে, নেহাকে কিভাবে সান্ত্বনা দিবে। আগের যে এরকম একটা কাজ করবে সেটা কেউ কল্পনা করতে পারেনি। কিন্তু আগের থেকে এখন খুঁজে পাবে তার পরিবার নাকি খোঁজার চেষ্টাই করবে না তারা। হ্যাঁ আঙ্কেল, বলুন আপনি কি বলতে চাচ্ছেন আমাকে? আমি একটু একটু বুঝতে পারতেছি। বুঝতে পারছি, তাহলে বলছো না কেন? যা, আবির এখন কোথায় আছে ওর লোকেশনটা আমাকে বলে দাও, আমি সেখানে গিয়ে ওকে ধরে নিয়ে আসবো। ওকে ধরে নিয়ে এসে কি করবেন বলেন? কোনো লাভ নেই। ওকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি যে তোর বাবা মার সম্মান এইভাবে নষ্ট করিস না, কিন্তু ও আমার কোনো কথাই শুনলো না। অনেক বোঝানোর চেষ্টা করেছি আমি। আর ও কোথায় আছে সেটা আমি নিজেও জানি না। আমাকে শুধু বলল যে আজকে বাড়ি থেকে চলে যাবে, কিন্তু কোথায় যাবে সেটা আমাকে বলে যায়নি। আমাকে বলতে বারণ করেছিল, তারপর আপনাকে আমি কথাটা বললাম যাতে আপনার টেনশন না করেন। ঠিক আছে, তোমার সঙ্গে আর কথা বলে তাহলে কোনো লাভ নেই, ভালো থেকো তুমি। আর যদি তোমাকে ফোন দেয় ওকে বলে দিও যেন আমাদের কথা আর না বলে, আমাদেরকে যাতে ভুলে যায়, আর আমার বাড়িতে যেন না আসে। ওকে বলে দিও যদি তোমাকে ফোন দেয়। আর আবিরের এইরকম ব্যবহারে আবিরের বাবা মা অনেক কষ্ট পেয়েছে। তারা ভাবতে পারেনি যে তাদের এই ছেলে এরকম একটা কাণ্ড ঘটাতে পারে। তাদের ছেলের প্রতি তাদের অন্যরকম একটা বিশ্বাস ছিল, সেই বিশ্বাসটা একদম নষ্ট করে দিয়েছে আবির। আবির এখন কোথায় আছে তার বন্ধু ছাড়া কেউ জানে না। কিন্তু তার বন্ধু মিথ্যা কথা বললো যে সে জানে না। আবার কোথায় আছে সেটা বলেছে একমাত্র আবিরের কথাই। আবির বলেছে সে কোথায় আছে সেটা যেন সে ছাড়া আর কেউ না জানে। তাই তার বন্ধুর কথা মতো সেই কথাটা সবার কাছে লুকিয়ে গেছে। নেহার পরিবারও আবিরের এরকম সিদ্ধান্তের জন্য তারা অনেক কষ্ট পেয়েছে। আবিরের এরকম ব্যবহার কেউ আশা করতে পারেনি। সবাই এখন তার উপর অনেক রেগে। কিভাবে চলতে থাকে। 4-5 দিন কেটে যাওয়ার পরে আবির তার বন্ধুকে ফোন করে। কিরে বন্ধু, কি খবর? ওদিকে সবকিছু কি ঠিকঠাক হয়ে গেছে নাকি? নাকি এখনো আমাকে খোঁজ নিয়ে ব্যস্ত সবাই? পাগল হয়ে গেছিস নাকি? তোকে কেন খুঁজবে? সবাই জানতে পেরেছে তুই বিয়ে করবি না দেখে পালিয়ে গেছিস। সেদিন থেকেই তারা তোর আশা ছেড়ে দিয়েছে। আর তোর বাবা তো বলে দিয়েছে তুই যাতে বাড়িতে না আসিস, তাদের আর কোনো ছেলে নেই এভাবে আমাকে বলছে। আর তারা ভুলে যাবে এখন। কি বলতেছিস? আব্বু এরকম কথা বলেছে? আব্বু তোমাকে কখনো এরকম কথা বলে না। এমনি এমনি তো আর বলে নাই, মনে হাজার কষ্ট নিয়ে কথা বলেছে। এখন আমার মনে হচ্ছে আয়সে সবকিছু সমাধান করে নে। এভাবে চলতে থাকলে একদিন সবাই তোকে মন থেকে মাফ করে দিবে। যেতে তো মনে সাহস পাচ্ছি না, কিন্তু তুই বললি যেতে তো হবেই। তাহলে কিন্তু আমাকে কি বাসায় ঢুকতে দিবে আব্বু আম্মু? সেটা নিয়ে অনেক টেনশনে আছি। যদি প্রথমে ঢুকতে নাও দেয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ তুই তাদের মান সম্মান সব নষ্ট করে দিয়েছিস।
সবাইকে দাওয়াত করার পরেও কেউ দাওয়াত খেতে আসতে পারে নাই। তাহলে কি তুই ভেবেছিস তোকে এমনি এমনি ছেড়ে দিবে? সেটা তো অবশ্যই, আমার উপরে তো রাগা সবার স্বাভাবিক। আসলেই আমার এই কাজটা করা ঠিক হয়নি। ওই সময় আমার মাথা ঠিক ছিল না, কিন্তু আজকে বাড়িতে চলে যাব, দেখি তারপরে কি হয়। যা হবার তা তো হয়ে গেছে, সবার কাছে ক্ষমা চেয়ে নিব। নেহা হয়তো আমার উপর অনেক রেগে আছে। এখন ওর বিয়ে কি ঠিক হয়েছে এখনো? ক্ষমা চাইতে তোর মানা নেই। যদি তোকে তারা ক্ষমা করে দেয় তাহলে তো ভালোই। আর নেহা বাবির কথা বলতেছিস, তার এখনো বিয়ে হয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না। তবে আমার হিসেবে যদি বিয়ে হয়ে যেত তাহলে অনেক ভালো হতো। তুই অনেক বড় একটা শিক্ষা পাইতি। আচ্ছা, এখন এগুলো বাদ দে। এখন তাহলে দ্রুত বাসায় চলে আয়, অনেক দিন হয়ে গেছে। আবির এখন সিদ্ধান্ত নিয়েছে দেশের বাড়িতে আসবে, কিন্তু বাসার সবাইকে তাকে একসেপ্ট করে নিবে? তাকে কে বাসায় ঢুকতে দিবে? তার আব্বু আম্মু তারা তো তাকে ভুলে গেছে, তার কথাই মনে করতে চাচ্ছে না, কারণ তার জন্য সবার সামনে তাদের মাথা নত হয়ে গেছে। সবাইকে দাওয়াত করার পরেও সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে সে এরকম কাজ করবে সেটা কেউ কল্পনাও করতে পারে নাই। কিন্তু এই কাজটা নিয়ে কি আবিরের কোনো অনুশোচনা আছে? সেও কি এখন এটা নিয়ে আফসোস করবে? সেটাই এখন দেখার পালা। কি ব্যাপার, তুই বাড়িতে এসেছিস কেন? তুই বাড়ি থেকে বের হয়ে যা। খবরদার, তুই ঘরে প্রবেশ করবি না। তোর বাবা একদম নিষেধ করে দিয়েছে তোকে যেন বাসায় ঢুকতে না দেই। তোর বাবা আসবে তারপর তুই বাসায় আসিস। কি বলতেছো আম্মু? আমি কি তোমাদের পর কেউ হই নাকি একটা বড় ভুল করে ফেলেছি? ক্ষমা করে দাও। আর আব্বু আসলে আব্বুর সঙ্গে কথা বলবো, তার কাছে আমি ক্ষমা চাইবো। কিন্তু এখন তো রুমে ঢুকতে দাও। কেন, তুমি কি এমন মহান কাজ করেছো নাকি যে তোমাকে রুমে ঢুকতে দিতে হবে? এক্ষুনি বের হয়ে যা। তোর এই রুমে ঢোকার যোগ্যতা তুই হারিয়ে ফেলেছিস। শরত, এত কথা এখন আর ভালো লাগতেছে না। আব্বু আসলে আমাকে ডেকে দিও, আমি আব্বুর সঙ্গে কথা বলবো। কি আব্বুর কাছে আমি ক্ষমা চাইবো? প্রয়োজন হলে আমি হাত পা ধরে ক্ষমা চাইবো। আমি তোমাদেরই তো ছেলে, আমাকে ক্ষমা করবে না তো কাকে করবে বলো? ভুল করে ফেলেছি, ক্ষমা তো করতেই হবে। আবিরকে ঘরে ঢোকার মতো অনুমতি দিচ্ছে না তার আম্মু, কিন্তু আবির জোর করেই রুমে ঢুকে গেল। আবির এখনো তার বাবার সঙ্গে দেখা করেনি। তার বাবার সামনে কি যেতে পারবে মাথা উঁচু করে? কথা বলতে পারবে? কারণ সবার সামনেই তার বাবার মাথাটা নিচে নামিয়ে দিয়েছিল। তার বাবা কি তাকে এই বাড়িতে থাকতে দিবে? কিছুক্ষণ পরে তার বাবা এসে বাড়িতে হাজির। আবিরকে দেখে সে তেলে বেগুনে জ্বলে ওঠে। কি ব্যাপার আবির, বাড়িতে এসেছো কখন? ওই জানোয়ারটাকে এখনই বাড়ি থেকে চলে যেতে বল না, না হলে আমি ওর অবস্থা খারাপ করে ফেলবো। ওকে এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যেতে বল। ও যেন আমার বাড়িতে আর কোনোদিন না আসে। আমি তোর বন্ধুকে বলে দিয়েছিলাম যে ও যেন আমার বাড়িতে না ঢুকে, তারপরেও কেন আমার বাড়িতে এসেছে? আব্বু, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তখন আমার মাথা কাজ করতেছিল না, কিভাবে কি করে ফেলেছি নিজেও বলতে পারতেছি না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। এরকম কাজ আমি আর কখনো করব না, প্লিজ। কিসের ক্ষমতা বলতো? তোমার কোনো ক্ষমতা নেই। বের হয়ে যাও এখান থেকে। তোমাকে যেন আর কোনোদিন আমার বাড়িতে না দেখি। সকল আত্মীয় স্বজনের সামনে আমার মান সম্মান তুমি নষ্ট করে দিয়েছো। এখন কারোর সামনে আমি মাথা উঁচু করে কথা বলতে পারি না। তোমার জন্য আমার সবার সামনে মাথা নিচু করে কথা বলতে হচ্ছে, শুধুমাত্র তোমার জন্য। এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও। আমি এরকম কাজ আর কখনো করব না। তোমাদের মান সম্মান নষ্ট হবে, এরকম কোনো কাজ আমি আর করব না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। কি আর বলবো তোকে? বলার মতন আর কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। তুই আমার সামনে থেকে এখনই সরে যা। তোকে আর আমার দেখতে ইচ্ছে করছে না। তুই আমার সঙ্গে একদম কথা বলবি না। যা এখান থেকে। আমিরের বাবা আবিরকে তার চোখের সামনে থেকে সরে যেতে বলল। আমির সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে তার রুমে চলে গেল। আমির এখন বুঝতে পারতেছে সে কত বড় ভুল করে ফেলেছে। তার পরিবার, নেহার পরিবার, দুই পরিবারের মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিয়েছে। সে একাই এত সহজে কারো কাছ থেকে এসে ক্ষমা হবে না। কিন্তু তার মাথা এখন শুধু নেহার কথাই ঘুরপাক খাচ্ছে। নেহার কি বিয়ে হয়ে গেছে, নাকি এখনো সেই আবিরের জন্য অপেক্ষা করতেছে? বন্ধু, তুই কি নেহা অপুর সম্পর্কে কিছু জানিস নাকি? সে এখন কোথায়? তার কি বিয়ে হয়ে গেছে নাকি? তুই একটু খোঁজ খবর নিয়ে দেখ তো, নিয়ে আমাকে একটু জানা। কোনো খোঁজখবর নিতে হবে না। আমি তোকে
তাকে কালকে কলেজে যেতে দেখেছি, সে এখনো হয়তোবা পড়াশোনা করতেছে, কিন্তু আমি সঠিক জানি না তাকে আজকে কলেজে পাওয়া যাবে কিনা। আচ্ছা, কলেজে পাওয়া যাক বা না যাক, আমি একবার ট্রাই করে দেখি সে আজকে কলেজে এসেছে নাকি। আমি তাহলে একটু কলেজ থেকে ঘুরে আসি, তোর সঙ্গে বিকেলে এসে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যায়। যদি দেখা হয়ে যায় একটু দূরে দূরে থাকার চেষ্টা করিস। দেখা যাবে তোকে দেখে রেগে রাস্তা থেকে তুলে তোর মাথায় ডিল মেরে মাথাটা ফাটিয়ে দিল। তার থেকে সাবধান থাকিস। আবির নেহার সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে। সে এখন কোথায়, তার কি বিয়ে হয়ে গেছে? আবিরের বন্ধু তাকে খবর দিল যে সে এখনো কলেজে যাচ্ছে। আবির ভেবে নিয়েছে এখনো হয়তোবা তার বিয়ে হয়নি, তাই সে মনে আশা নিয়ে নেহার সঙ্গে কথা বলতে কলেজে গেল। সেখানে গিয়ে একটা অন্যরকম ঘটনা ঘটে গেল। সেখানে গিয়ে দেখে নেহা একটা ছেলের সঙ্গে হেসে হেসে কথা বলতেছে। দেখে মনে হচ্ছে তাদের দুজনের মধ্যে কোনো একটা সম্পর্ক তৈরি হয়েছে। এটা দেখে আবিরের কেমন যেন লাগতেছে। সে বিষয়টা দেখে পছন্দ করে নাই, তাই নেহার সঙ্গে কথা বলতে তার সামনে গিয়ে দাঁড়ায়। নেহা আপু, এটা কে? কার সঙ্গে কথা বলতেছেন আপনি? এনাকে তো চিনতে পারলাম না। কি হয় আপনার? আরে আবির নাকি? তা তুই এখানে কি করতেছিস? আর আমি কার সঙ্গে কথা বলবো না বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সব কথা তোকে বলতে হবে নাকি? তুই কে? তোর সঙ্গে আর আমার কোনো কথা নেই। এই যে ভাই, আপনাদের একটু সাইডে যান, ওনার সঙ্গে আমার কিছু কথা আছে, একটু পরে আসেন আপনি। কি হয়েছে বল, কি বলতে চাইছিস? কি বলতে চাস তুই? আর তুই যাকে এখান থেকে সরিয়ে দিলি সে আমার হাজবেন্ড হবে আর কিছুদিন পরে। আমাদের বিয়ে, আশা করতেছি তুই আমাদের ভেতরে আর নাক গলাবি না। তুই তো এখন অনেক খুশি হবি, কারণ আমার তো বিয়ে হয়ে যাচ্ছে। তোর তো সুবিধা হয়ে গেল এখন নাকি? এভাবে কথা বললেন না, এখনো মনে হয় আমার উপর অনেক রেগে আছেন। এখন দেখতেছি সেটা আপনার কথা শুনে বোঝা যাচ্ছে। আপনার এই রেগে যাওয়া স্বাভাবিক। আমাকে যদি এখন দুই গালে দুইটা চড়ও মারতেন তাহলে আমি কিছু মনে করতাম না, কারণ আমি যে ভুল করেছি তার কাছে থাপ্পড় মারা কিছুই নয়। আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? করে যা তো এখান থেকে, তোর সঙ্গে আমার কোনো কথা নেই। তুই কে যে তোর সঙ্গে আমার কথা বলতে হবে? আর কিছুদিন পরে আমার বিয়ে, আমার হাজবেন্ড দূরে দাঁড়িয়ে আছে, তাকে রেখে আমি তোর সঙ্গে কথা বলবো ভাবিস? এখান থেকে তাড়াতাড়ি যা তো, তোর মুখটাও আমার আর দেখতে ইচ্ছে করছে না। আবিরকে অনেক রাগ দেখিয়ে নেহা সেই ছেলেটাকে নিয়ে চলে যায়। আবির হা হয়ে গেল, এটা আগে দাঁড়িয়ে থেকে দেখতেছিল, আর তার মনের মধ্যে কেমন যেন ঝড় বয়ে যাচ্ছিল। সে যেন এটা সহ্য করতে পারবে না। তার দু চোখ কেউ যেন সে বিশ্বাস করতে পারতেছে না যে নেহা এতটুকু চেঞ্জ হয়ে গেছে। তবে এখানে সম্পূর্ণ দোষ তার। এই সময়টা সে যেন তার বন্ধুর কথা তার মনে পড়ে গেল। তার বন্ধু তাকে বলেছিল যে এই সিদ্ধান্তের জন্য তাকে অনেক আফসোস করতে হবে। সে আফসোসটা হয়তো সে এখন করতেছে। সে মনে মনে ভাবতেছে যে তার ভুলের ওজনটা অনেক বেশি হয়ে গেছে। এমন ভুল না করলে হয়তো বা আজ নেহা তার বউ থাকতো, কিন্তু সে এখন ওইরকম ভাবে পাত্তা না দিয়ে সেও তার বাসার দিকে চলে যাচ্ছিল। যাওয়ার পথে তার বন্ধুর সঙ্গে তার দেখা। কিরে, দেখা করেছিস তো নাকি খুঁজে পাসনি? দেখা হয়েছিল, কিন্তু দেখা হয়েই বা কি লাভ বল? আমার সঙ্গে কথা বলতে চাচ্ছে না, আর উনার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। কিছুদিন পরে দেখি উনাদের বিয়ে। আমার সঙ্গে বেশি একটা কথা বলতে চাচ্ছিল না, তাই উঠে চলে গেছে। সেও চলে গেল, আমিও চলে আসলাম। তোর জন্য তো ভালোই হয়েছে নেহা ভাবির, সরি। ভালো করে বলা লাগে না, এখন থেকে আপন বলতে হবে নেহার। এখন অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, এটা তো তোর অন্যের জন্য অনেক ভালো একটা সংবাদ। এতদিন যার জন্য পালিয়ে বেড়াতে হয়েছে তোকে, আজকে তো তার জন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে। এখন তো খুশি হ তুই। আরে হ্যাঁ, আমি তো খুশি। আমার আবার কি সমস্যা হবে? আমি তো এখন খুশি হলাম আরো যে নেহা আপু অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে। এর থেকে কি আনন্দের খবর হতে পারে বলো তো? তুই কি আসলে খুশি হয়েছিস? তোর মুখ চোখ দেখে তো মনে হচ্ছে না যে তুই এই সিদ্ধান্তে অনেক খুশি হয়েছিস। তবে এখন খুশি হয়ে কি লাভ, দুঃখ পেয়ে কি লাভ? যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এখন আর হাজার চেষ্টা করলেও তো নেহাপুকে বউ করে ভাবি যাই হোক, এখন ভুলে যাওয়ার চেষ্টা কর। এখন চেষ্টা করে দেখ নেহাপুর থেকে ভালো কাউকে পাস কি নাকি। যদি পেয়ে যাস তাহলে তো ভালো। আবির তার বন্ধুর সামনে বলতেছে যে সে বিয়ের হওয়ার জন্য অনেক খুশি হয়েছে। তার মাথার উপর থেকে একটা চিন্তার পাথর যেন নেমে গেল। সে নাকি এই বিষয়গুলো নিয়ে কোনো চিন্তিত নয়, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে উল্টোটা। তার মুখটা গোমরা হয়ে গেছে, তার চেহারা দিকে তাকানো যাচ্ছে না।
সবকিছু দেখে শুনে মনে হচ্ছে কথা আর কাজে কোনো মিল নেই। মুখের কথা একরকম, চেহারা অন্যরকম। দেখে বোঝা যাচ্ছে যে নেহার বিয়ের খবরে আবিরের মনটা যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কিন্তু সেটা না কাউকে বলতে পারতেছে না, বোঝাতে পারতেছে। কারণ এই অবস্থানে নিয়ে আসার জন্য সে নিজেই দায়ী। সে যদি এরকম পালিয়ে না যেত তাহলে আজকে নেহা তার ঘরের বউ থাকতো। তার বন্ধু তাকে বলেছিল যে বিয়েটা না করলে সে অনেক বড় একটা শিক্ষা পাবে, যেটা আজকে সে পাচ্ছে। কিন্তু এখন যতই কষ্ট পাক আর কোনো লাভ হবে না। এখন তো নেহার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই কষ্ট দেওয়ার কোনো লাভ নেই। আবির তো এতদিন নেহাকে ঘৃণা করত, তাহলে হঠাৎ কেমন হলো যে নেহাকেই আজকে সে এত মিস করতেছে? তার বিয়ের কথা শোনার পর থেকে অনেক কষ্ট পেয়েছে, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? আছো বন্ধু, এগুলো কথা বাদ দে। তুই কোথায় যাচ্ছিস বলতো? আমি তো একটু যাচ্ছি, হাঁটাহাঁটি করে আসি, মাঠে একটু আড্ডা দিয়ে আসি। তুইও চল আমার সঙ্গে, দুইজন থাকলে ভালো লাগবে। আমার তোর বাইরে থাকতে ভালো লাগতেছে না, আমি একটু রুমে গিয়ে রেস্ট নিতে চাইলাম। ঠিক আছে চল, তুই যেহেতু বলতেছিস তাহলে তোর সঙ্গে গিয়ে একটু ঘুরে আসি। মুখটা গোমরা করে বসে আছিস কেন? কি হয়েছে? কোন বিষয় নিয়ে কি কোনো টেনশন আছিস নাকি আমাকে বল। না বন্ধু, কোনো সমস্যা হয় নাই, এমনিতেই ভালো লাগতেছে না তো, তাই আর কি। আমি তো সবসময় এমনই থাকি, তুই কি জানিস না নাকি? আর এখন ভালো লাগতেছে, নেহা আপুর তো বিয়ে ঠিক হয়ে গেছে, আমার তো আরো খুশির কথা। আমি রাগ করব কেন বল? ও আচ্ছা, তাই নাকি? সেটা তো দেখি বোঝা যাচ্ছে। মিথ্যে কথা আর কত বলবি? যাই হোক, বাড়ি থেকে ফোন করেছে, বাড়িতে যেতে হবে, কাজ আছে বাড়িতে অনেক। আবির মনে মনে এখন আফসোস করতেছে, সেটাই ভেবে অনেক কষ্ট পাচ্ছে যে নেহার অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে। আবিরের তেমন হওয়ার কথা না, সে তো নেহাকে পছন্দ করে না। তারপরও কেন তার মনের মধ্যে এমন ছটফট করতেছে? কেন সে নিজেও বুঝতে পারতেছে না কেন এরকম হচ্ছে তার সঙ্গে? এক সময় সে তো নেহাকে পছন্দ করতো না, এখন কেন নেহার জন্য তার মন এত তোলা হয়ে গেছে? হাত মুখ ধুয়ে আসুক, খাবার রেডি করতেছি, এসে খাওয়া দাওয়া কর তাড়াতাড়ি। না, আমি এখন খাওয়া দাওয়া করব না, আমার ভালো লাগতেছে না। তোমরা খাওয়া দাওয়া করে নাও, আমি একটু ঘুমাবো, পরে খাওয়া দাওয়া করব। কেন, কি হয়েছে? খাওয়া দাওয়া করবে না কেন? বেশি কথা বলিস না, হাত মুখ ধুয়ে এসে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নে। আবির তার মায়ের কথা উপেক্ষা করে রুমের মধ্যে চলে গেল। তার মনে যেন একরাশ কষ্ট, কেন তার মনের মধ্যে এত উথাল পাথাল করছে? সেখানে একে পছন্দ করে না, তাহলে আজ কেন নেহার অন্য জায়গায় বিয়ে ঠিক হওয়ার জন্য তার এরকম খারাপ লাগতেছে? তবে কি সে নেহাকে পছন্দ করে ফেলেছে? কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গেছে, নেহা তো এখন অন্য কাউকে বিয়ে করতে চলেছে। তবে কি এটাই আবিরের শাস্তি? সে এখন তিলে তিলে বুঝতে পারতেছে যে কি ভুলটা সে করেছিল। এই ভুল কি আর কখনোই শোধরানো সম্ভব হবে? আবির নেহার ফোনে ফোন দেওয়ার চেষ্টা করে, কিন্তু আবিরের নাম্বার নেহা ব্লক করে রেখেছে। তাই আবির তার আম্মুর ফোন নিয়ে এসে নেহাকে ফোন করলো। আপু কেমন আছো? তোমাকে অনেক ফোন দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ফোন ঢুকলো না। ব্যস্ত বলে শুধু আমার নাম্বারটা তুমি ব্লক করে রেখেছো কেন? তুই কেন আমাকে ফোন করেছিস বল? তোর সঙ্গে আমার কোনো কথা নেই, আর তোর নাম্বার আনব্লক কেন করব? তুই যে কাজ করেছিস তারপরও তোর মনে হয় যে তোকে আমি আনব্লক করব? তোর সঙ্গে আমি আবার মিষ্টি মিষ্টি কথা বলবো সে সময় পেরিয়ে গেছে। আমাকে আর ফোন দিয়ে বিরক্ত করিস না, আমি এখন অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। একটা কথা বলতে ফোন করেছি আপনাকে, আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? আমি অনেক বড় ভুল করে ফেলেছি, সেটা এখন আমি বুঝতে পারতেছি। আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, সেটা এখন আমি বুঝতে পারতেছি। তখন মাথা কাজ করেনি আমাকে ক্ষমা করে দিয়েই আবার আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যায় না? কখনো সম্ভব না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তুই কিভাবে এসেছিস? আমি তোর মতো সে আবার এই বিয়ে ভেঙে তোর সঙ্গে বিয়ে করব, এটা কখনোই সম্ভব না। আমি কাউকে কষ্ট দিতে পারবো না, আর আমি কেনই বা অন্য একজনকে কষ্ট দিয়ে তোর মতো ছেলেকে আমি বিয়ে করব, যে বিয়ের আগে আমাকে ছেড়ে পালিয়ে যায়? আমি তোর জন্য কত কষ্ট পেয়েছি সেটা তুই তো জানিস না। যে কষ্টগুলো আমাকে দিয়েছিস সেগুলো এখন তুই ভোগ কর, তখন বুঝতে পারবি ভালোবাসা কষ্ট কাকে বলে। সবই বুঝতে পারতেছি, শেষবারের মতো কি আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? আমাকে কি একটাবারের জন্য সুযোগ দেওয়া যায় না? সুযোগ কেন? তোকে তো আর কোনো চান্স আমি দেব না। তুই অনেক কষ্ট দিয়েছিস আমাকে, আমার পরিবার তোর জন্য অনেক অপমানিত হয়েছে।
শুধু আমার পরিবার কেন, তোর পরিবার তোর জন্য অনেক অপমানিত হয়েছে, সবার সামনে মাথা নত করতে হয়েছে। তোর মতো ছেলেকে আমি বিয়ে করব এটা কখনোই হতে পারে না। তুই তো একটা বেয়াদব। আপনি আমাকে মারুন, কাটুন, ছাই করুন, কিন্তু আমাকে আর একটাবার সুযোগ দিন প্লিজ। আমি এই সুযোগটা কাজে লাগিয়ে আপনাদের কি প্রমাণ করে দেখিয়ে দিব। আমি তখন ভুল বুঝতে পারি নাই, কিন্তু এখন আমি অনুতপ্ত। আমাকে একটাবার ক্ষমা করে দিন। ফোন রেখে দে, আম্মু ডাকাডাকি করতেছে, বাইরে যেতে হবে আম্মুর সঙ্গে, একটু কাজ করব তোর সঙ্গে, আর আমার কোনো কথা নেই, আমাকে আর ফোন করিস না বলে দিলাম, বাই। আবির কি করবে ভেবে পাচ্ছে না। সে এখন কি করলে নেহাকে তার নিজের করে পাবে, তার এই ভুলটা শুধরে নিতে পারবে। কিন্তু নেহা তাকে আর কোনো সুযোগ দিবে না, কারণ নেহার বিয়ে ঠিক হয়ে গেছে। আবির কি তাহলে কষ্ট পেতে শুরু করেছে? তার পাপের ফল কি সে এখন ভোগ করতে চলেছে? নেহা কি তাকে ভুলে গেছে, নাকি উপরে উপরে শুধু অভিনয় করতেছে? নেহার কথা শুনে এখনো কিছুই বোঝা যাচ্ছে না। তার কি আসলে বিয়ে ঠিক হয়েছে, নাকি সে মিথ্যের আশ্রয় নিচ্ছে, অভিনয় করে আবিরকে কষ্ট দিচ্ছে? সত্যি কি এরকম কিছু হয়েছে? আবির নাকি ওই নেহার পিছনে ঘুরতেছে। ওর কি সমস্যা? এখনো কেন নেহার পেছনে ঘুরছে আর ওকে ডিস্টার্ব করছে? আমি তো এই বিষয়ে কিছুই জানি না কি হয়েছে। আর ও তো নেহার পিছনে আর ঘোরার কথা না, কারো মতো নেওয়ারকে পছন্দ করে না। তাহলে এখন আবার ওর মধ্যে নতুন কি ভর করলো যে আবার সেই নেহার পিছনেই ঘোরা শুরু করে দিয়েছে? আমি তোমাকে বলেছিলাম না যে ও নেহার যে সুন্দরী একটা মেয়ে। আবির একদিন ওর ভুল বুঝতে পারবে, সেটা এখন হচ্ছে। আমি এখন নেহাকে অন্য কোনো ছেলের সঙ্গে দেখা হিংসে করছি, সেটা মন দিয়ে পারতেছে না যে নেহা এখন অন্য একটা ছেলের সঙ্গে হেসে খেলে কথা বলছে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার হয়েছে। আমি তো কিছুই জানতাম না এই বিষয়ে। আমি তাহলে সেজন্যই তো ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না, কথা বলতেছে না, এটাই তাহলে মূল কারণ। আমাদেরকে তো আর কোনো কথা বলতে পারবে না। ও যে ভুল করেছে সেটার ফল তো ওকে ভোগ করতেই হবে, তবে আমাদের আর কোনো কথা বলতে পারবে না। ওর সেই মুখ আর নেই, এখন বুঝতে পারবে কষ্ট কাকে বলে। আচ্ছা, ওর ভুলগুলো কি ক্ষমা করে দিয়ে আবার নেহার সঙ্গে ওর বিয়ের কথাটা বলা যায় না? এটা এটা তোর কখনোই সম্ভব হবে না। নেহার বিয়ে ঠিক হয়ে গেছে অন্য জায়গায়। ওর বাবা মা ভালো একটা ছেলে খুঁজে পেয়েছে, তাই ওই ছেলের সঙ্গে ওর বিয়ে ঠিক করে ফেলেছে। এটা ওর বাবা আমাকে বলেছে, তা না হলে তো আমি জানতেই পারতাম না। এখন তো আর তাহলে কথা বলে কোনো লাভ হবে না। বিয়ে তো ঠিক হয়ে গেছে, কত সুন্দর লক্ষ্মী একটা মেয়ে ছিল, কত আশা করে বিয়েটা ঠিক করলাম। আর আমাদের ছেলে আমাদের মান সম্মান নষ্ট করে বিয়েটা ভেঙে পরে আবার ওই মেয়ের পেছনেই পড়ে আছে। ওর আসলে লজ্জা বলতে কিছুই নেই আমার মনে হয়। তা না হলে আবার কিভাবে ওই মেয়ের পেছনে ঘুরে? আমিরের আব্বু আম্মু জেনে গেছে যে আবির আবার নেহার পিছন পিছন ঘুরতেছে। এটা শোনার পরে আবিরের আব্বু আরো অনেক বেশি রেগে গেছে আমিরের উপর। কিন্তু তার আম্মা এখনো নেহাকে অনেক পছন্দ করে, নেহাকে তার ঘরে বউ করতে চায়। কিন্তু আবির সে স্বপ্নে জল ঢেলে দিয়েছে। আজকে নেহার গায়ে হলুদ, কালকে বিয়ে। আবির অনেক চেষ্টা করতেছে নেহাকে বোঝানোর জন্য আজকে নেহার গায়ে হলুদ, কালকে বিয়ে। আবির অনেক চেষ্টা করতেছে নেহাকে বোঝানোর জন্য যে সে তাকে কত ভালোবাসে, কিন্তু নেহা কোনোভাবেই আবিরের কথা আর শুনবে না বলে সাফ জানিয়ে দিয়েছে নেহা এখন তার বাবা মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করবে। কি ব্যাপার আবির, তোকে কতবার বলেছি তুই আমার সঙ্গে আর দেখা করার চেষ্টা করিস না, তারপরও তুই আমার বাড়িতে এসেছিস। আজকে আমার গায়ে হলুদ, কি বলবি বল? আপনি কেন বোঝার চেষ্টা করতেছেন না? আমার ভুল হয়েছে, সে ভুলটা ক্ষমা করে দিয়ে আবার আমার কাছে ফিরে আসুন প্লিজ। আমার এখন অনেক খারাপ লাগতেছে। বুঝতে পেরেছি এভাবে আমাকে কষ্ট দিয়ে অন্য কাউকে বিয়ে করেন না প্লিজ। ভুল তো ভুলই, ভুল কখনো ছোট বড় হয় না। তোর জন্য আমি অনেক কষ্ট করেছি, তোকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারপরেও তুই আমার কথার বোঝার চেষ্টা করিসনি। তুই সব শেষ করে দুই পরিবারের মান সম্মান শেষ করে দিয়ে পালিয়ে গেলি। তুই কি মেন মানুষ নাকি যে বিয়ের ভয়ে পালিয়ে গেছিলি? আর পালিয়ে যখন গেছিলি তাহলে আবার কেন এসে আমাকে বিয়ে করবি বলে নাটক করতেছিস? তুই আসলে করতে চাচ্ছিসটা কি? যখন আমি আপনাকে বিয়ে করব না সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে চলে গিয়েছিলাম, কিছুদিন থাকার পরে আপনাকে আমি খুব মিস করতেছিলাম। কেন জানি না, আমার মনে শুধু আপনার কথাই ভেসে আসছিল। তখন আমি বুঝতে পারলাম যে আপনাকে আমি ভালোবেসে ফেলেছি,
কিন্তু কখনো হয়তো প্রকাশ করিনি। প্লিজ আমাকে এভাবে আর কষ্ট দিয়েন না। আমার ভুল হয়ে গেছে, সেটা আমি স্বীকার করতেছি। আপনি অন্য কাউকে বিয়ে করবেন না। আপনাকে ছাড়া আমি কিভাবে বেঁচে থাকবো বলেন? কথা বলে আর লাভ নেই, বুঝেছিস? আমাদের বিয়ে সম্ভব না, এটা তুই মাথায় রেখে দিস। কালকে আমার বিয়ে আর আজকে আসছিস তুই দরদ দেখাতে। তুই এখনই চলে যা এখান থেকে। তোকে সবাই চেনে, তাই তোর সঙ্গে এখনো খারাপ ব্যবহার করেনি। তাড়াতাড়ি বের হয়ে যা, তা না হলে তোকে আমি ধাক্কা দিয়ে বের করে দেব। বলে দিলাম, আমার মাথা গরম করিস না। তাহলে আমার ভুলগুলো ক্ষমা করবেন না? ঠিক আছে, আপনি ভালো থাকেন। আমি যেহেতু ভুল করেছি তাহলে কষ্ট তো পেতে হবে, এটা আমার কর্মফল। আমাকে ধাক্কা দিয়ে বের করতে হবে না, আমি নিজের ইচ্ছায় চলে যাচ্ছি। ভালো থাকেন আপনি। আবির অনেক চেষ্টা করলো নেহাকে বোঝাতে, কিন্তু নেহা কোনোভাবে আবিরের সঙ্গে আর দ্বিতীয়বার সম্পর্কে জড়াতে ইচ্ছুক নয়। আবির তাই মনে কষ্ট নিয়ে নেহার বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে, কিন্তু তার মনে অনেক কষ্ট। সে এখন নিজেকে নিজে দোষারোপ করতেছে, কারণ সে যদি তখন নেহাকে বিয়ে করে নিত তাহলে এই সমস্যার মধ্যে তাকে পড়তে হতো না, নেহাকেও তার হারাতে হতো না। কিন্তু তার একটা ভুল সিদ্ধান্তের কারণে আজকে নেহা অন্য কাউকে বিয়ে করতে চলেছে, যেটা সে মানতে পারতেছে না। আবির কান্না করতে করতে নেহাদের বাড়ি থেকে চলে গেল। সে মন খারাপ করে বাসার দিকে যাচ্ছিল, যে আমার পথে তার বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায়। কিরে, তোর অবস্থা এমন কেন? মনে হচ্ছে অনেকদিন ধরে না খেয়ে আসিস। আর তোর মন খারাপ কেন? দেখে মনে হচ্ছে কান্না করতেছিস। কি সমস্যা হয়েছে বল আমাকে। অনেক চেষ্টা করলাম বন্ধু নেহাপুর বিয়ে আটকানোর, কিন্তু পারলাম না। সে এখন আমাকে আর পছন্দ করে না। তার সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছে তাকেই সে বিয়ে করবে। সে এখন তার ফ্যামিলির কথার বাইরে যাবে না, কারণ আমি তাকে কষ্ট দিয়েছি, তার পরিবারের সম্মান ধরে মিশিয়ে দিয়েছি। ঠিকই হয়েছে। আমার জন্য যাদেরকে আমি কষ্ট দিয়েছি সে কষ্ট তো সমানভাবে আমার ফিরে পাওয়া উচিত। আমি তো তোকে আগেই বলেছিলাম যে এখন আর কোনো লাভ হবে না। যতই তুই নেহা আপু বোঝানোর চেষ্টা করবি, সে কখনোই বুঝবে না, কারণ তার মনে তোর জন্য ঘৃণা জন্মে আছে। তুই তাদেরকে এতই কষ্ট দিয়েছিস যে তারা এখন তোর কোনো কথাই শুনবে না। তারা তো চাইবে অবশ্যই তোকে কষ্ট দিতে। তুই কষ্ট পেলে তাদের অনেক ভালো লাগবে। একটা কথা আছে না বন্ধু, যেমন কর্ম তেমন ফল। আমার অনেক খারাপ লাগতেছে বন্ধু। আমি এখন আর আমার বাড়িতে যাব না। তোর বাড়ি থেকে আজকের মতো থাকতে পারবো। কালকে বাড়িতে গিয়ে সব কিছু গুছিয়ে দূরে কোথাও চলে যাব। সেখানে গিয়ে থাকবো, চাকরি করব, আর কখনোই বাড়িতে ফিরবো না। কি বলতেছিস এগুলা? বাড়িতে ফিরবি না মানে? আরে একজনকে বিয়ে করতে পারছিস নি তো কি হয়েছে? মেয়ে কি আর এই নাকি ভুল করেছিস, ভুল বুঝতে পেরেছিস? এখন আর আগের দিনগুলো ভেবে লাভ আছে নাকি? এখন তোর সামনে এগিয়ে যেতে হবে। এভাবে তোর পরিবারকে কষ্ট দিয়ে কি লাভ? তুই যদি বাড়িতে না থাকিস তাহলে তোর পরিবার তোকে অনেক মিস করবে। তুই তো তাদের একমাত্র সন্তান, তোকে ছাড়া কিভাবে তারা থাকবে বল? আমার আর ভালো লাগতেছে না বন্ধু। আমি আর এই বাড়িতে, এই গ্রামে থাকতে পারবো না। আমার দূরে কোথাও চলে যেতে হবে। এই গ্রামে থেকে না গেলে আমি কখনো ভুলতে পারবো না। আমার জীবন থেকে তাকে মুছে ফেলতে পারবো না। আমার মনে সব সময় নেহা পর্যন্ত জায়গা থেকে যাবে। শুধু একটাই আফসোস থাকবে, জীবনে একটা ভুলের জন্য আজকে আমি আমার একটা মনের মানুষ হারিয়ে ফেললাম। কেন, আজকে কি বিয়ে হয়ে যাচ্ছে নাকি তার? আমি তো শুনলাম কালকে বিয়ে। না, আজকে বিয়ে না তো কালকেই বিয়ে। আজকে গায়ে হলুদ হচ্ছে, তাই যত দ্রুত আমি এই গ্রাম ছেড়ে চলে যাব দূরে কোথাও, সেখানে নেহা আপুর কথা মনে পড়বে না। আমার তাকে বলে দেখার চেষ্টা করব, আর বাবা মার খোঁজখবর ঠিকঠাক নেব। বাবা মাকে কি আর আমি ভুলে থাকতে পারবো? তাদের সামনে তো আমি প্রতিদিন কথা বলবো। আজকে শুধু তোর কাছে থাকবো, কালকে আমি দূরে কোথাও চলে যাব। সেখানে কেউ আমাকে খুঁজে পাবে না, শুধু আমি আমাকে খোঁজার চেষ্টা করব। চল এখন বাড়িতে যাই, আমার অনেক খারাপ লাগতেছে। আমি গিয়ে একটু শুয়ে থেকে রেস্ট নিব। জীবনের একটা ভুল সিদ্ধান্ত যে কত বড় শাস্তি হয়ে ফিরে আসে সেটা সে হারে হারে টের পাচ্ছিল। নেহা আপুকে সে হারিয়েছে, শুধু ভালোবাসার অভাবে নয়, নিজের অহংকার আর ভুল আচরণের কারণেই। আজ বুঝি লাভ কি, যে মানুষটা তার জীবনের সবচেয়ে বড় শক্তি হতে পারত তাকেই সে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। বাইরে দূরে কোথাও গায়ে হলুদের ঢোলের শব্দ ভেসে আসছিল,
সেই শব্দ শুনে আবিরের বুকের ভেতর আরো গভীরভাবে আঘাত করছিল। প্রতিটা শব্দ তাকে মনে করিয়ে দিচ্ছিল সব শেষ, আর কোনো কিছু আগের জায়গায় ফিরবে না। গ্রাম ছাড়ার সিদ্ধান্তটা তার কাছে তখন একমাত্র রাস্তা মনে হচ্ছিল। পালানো নয়, বরং নিজের ভুলের শাস্তি নিজে বয়ে নিয়ে দূরে কোথাও নতুন করে বাঁচার চেষ্টা। সে জানতো স্মৃতি থেকে নেহাকে মুছে ফেলা সম্ভব নয়, কিন্তু এই গ্রামে থাকলে সেই ক্ষত প্রতিদিন নতুন করে রক্তাক্ত হবে। আবির গভীর শ্বাস নিল, চোখ মুছে ধীরে উঠে দাঁড়ালো। সামনে কি আছে সে জানে না, শুধু এটুকু জানে আজকের রাতটা তার জীবনের সবচেয়ে ভারী রাত। আর কাল সকালে এই গ্রাম ছেড়ে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার জীবনের আরেকটা অধ্যায় নীরবে শেষ হয়ে যাবে। আর একটা বার ভেবে দেখলে ভালো হতো না? এত দ্রুত সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক বুঝতে পারলে তো? যখন তোর সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল তখন তুই উল্টা কাজ করে বসে থাকলি, আর এখন বলতেছিস যে বাড়ি থেকে চলে যাবি। তাতে কি কোনো সমাধান আসবে? কষ্ট কি বলতে পারবে আসলে, নাকি মনকে বোঝাতে চেষ্টা করতেছি যে বাইরে থেকে গেলেই তো শান্তি? অনেক হয়েছে, আর নয়। এইভাবে আর ভালো লাগতেছে না, আমার অনেক খারাপ লাগতেছে। তোকে বলে বোঝাতে পারবো না। নেহা আপুকে আগে আমি এত বেশি পছন্দ করতাম না, কিন্তু যেদিন থেকে তাকে ছেড়ে দূরে কিছুদিন একা থাকি তখন বুঝতে পেরেছি নেহা আপু আমার জীবনে কতটা ইম্পর্টেন্ট ছিল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছিল, তাই আজকে আমার এই দিনটা দেখতে হলো। তোর সব সমস্যাই আমি বুঝতে পারতেছি, তাই তোকে অনেক আগেই আমি বুঝেছিলাম, কিন্তু তখন তো আমার কথা শুনলি না, নিজের মনের কথা শুনেছিস। তবে যে তোর জীবনে আর কখনোই আসবে না, তার জন্য দুঃখ কষ্ট বয়ে বেড়ালে কিসের সমস্যার সমাধান হবে? শুধু তোর জন্য তোর পরিবার কষ্ট করবে, এখানে তো তাদের কোনো দোষ নেই। শুধু শুধু কেন তাদের কষ্ট ভেবে এগুলো বাদ দিয়ে গ্রামে কিছু একটা করার চেষ্টা কর। তোর বাবার তো কম নেই, তোর বাবার যা আছে সেটা দিয়ে জীবনে ভালো কিছু করতে পারবে, এর থেকে অনেক ভালো ভালো মেয়ে পাবি। তাই এখন এরকম চিন্তা বাদ দিয়ে দে বন্ধু। তোর আব্বু আম্মুর জন্য ভালো কিছু করার চেষ্টা কর, তাদেরকে সুখে রাখার চেষ্টা কর। তাদের তো বয়স হয়েছে এখন দাদা, অন্তত এরকম ভাবে কষ্ট দিস না। আবির বুঝতে পারছিল গ্রাম ছেড়ে চলে যাওয়াটা কোনো স্থায়ী সমাধান নয়, তবু মনে হচ্ছিল এখানে থাকলে প্রতিটা রাস্তা, প্রতিটা কোণা তাকে একই স্মৃতির দিকে টেনে নিয়ে যাবে। নিজের ভেতরের অপরাধ বোধ আর আফসোসের সঙ্গে প্রতিদিন লড়াই করার শক্তি সে তখন আর খুঁজে পাচ্ছিল না। বন্ধুর কথা এক ধরনের সত্য ছিল, পরিবারের কোনো দোষ নেই, কষ্টটা তাদের প্রাপ্য নয়। কিন্তু আমিরের কাছে মনে হচ্ছিল নিজেকে দূরে সরিয়ে রাখাই হয়তো তাদের জন্য সবচেয়ে কম কষ্টের পথ। সে জানতো না এই ভাবনাটা সঠিক না ভুল, শুধু জানতো এই মুহূর্তে তার মাথার ভেতরটা ভীষণ অস্থির। এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবির জানলার দিকে তাকালো। বাইরের রাত নেমে এসেছে, দূরে আলো ঝলমল করছে, আর কোথাও যেন আনন্দের আয়োজন চলছে। সে আলোর আড়ালে আবিরের জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়টা ধীরে ধীরে ঘনিয়ে আসছিল। সামনে কি সিদ্ধান্ত নেবে সে এখনো নিশ্চিত নয়, শুধু এটুকু জানে আজকের এই রাতটা তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। কিরে বন্ধু, ঘুম থেকে উঠেছিস না কেন? আর কতক্ষণ পরে পরে ঘুমাবি? তোর বাড়ি থেকে আমাকে ফোন করতেছে, তাড়াতাড়ি বাড়িতে যা। কি বলিস, কয়টা বাজে? আসলে বন্ধু, সারা রাত চোখের পাতা এক করতে পারিনি, ঘুম আসেনি। ফজরের আজানের সময় একটু চোখটা নেমে এসেছিল, কখন যে 11টা বেজে গেছে খেয়ালই করিনি। তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, গিয়ে ব্যাগপত্র গুছিয়ে বের হতে হবে। আবার তো সেই একই কথা বলতেছিস, বুঝলাম না বন্ধু। তুই আমার কথা বুঝতে পারতেছিস নাকি বন্ধু? হিসেবে তোর আমার কথা শোন, তোর আব্বু আমাকে এভাবে ছেড়ে চলে যাস না, তারা কষ্ট পাবে। আচ্ছা আমি বাদ দিলাম, এভাবে আর কথা বলে লাভ নাই। তুই আগে বাড়িতে চল, সেখানে গিয়েই তোকে বুঝাবো আঙ্কেল আনতে সামনে। এখন তাড়াতাড়ি উঠে বাড়িতে চল, আমিও তোর সঙ্গে যাব। আবির মনে অনেক কষ্ট নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। আজকে বাড়িতে তার আব্বু আম্মুর সঙ্গে কথা বলে সে দূরে কোথাও চলে যাবে। সে যতদিন এই গ্রাম না ছেড়ে গেছে ততদিন নেহার মায়া, নেহার ভালোবাসা সে ভুলতে পারতেছে না। তাই সে গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। তার আব্বু আম্মুকে এখন এই সিদ্ধান্তকে আবিরের আব্বু আম্মু মেনে নিবে? কিরে আবির, তুই সারা রাত কোথায় ছিলি? তোকে কত ফোন করেছি, আর তোর ফোন বন্ধ ছিল। কি হয়েছে তোর? তোকে এরকম দেখাচ্ছ কেন? মনে হচ্ছে সারা রাত ঠিক মতো ঘুমাসনি। কি বলবো, আনতে বলেন। ওকে রাতে বললাম বাড়িতে যেতে, কিন্তু ও বাড়িতে যাবে না, তাই আমার সঙ্গে থেকেছে সারা রাত, ঠিক মতো ঘুমায়নি, তাই এরকম দেখাচ্ছে। অনেক ডিপ্রেশনে আছে।
নেহার জন্য। যার জন্য ও কষ্ট পাচ্ছে সেই কষ্ট দেওয়ার কারণ তো নিজেই। তখন যদিও বিয়েটা করে নিত তাহলে আজকে তো ওর এত কষ্ট পেতে হতো না। ওর অমন অদ্ভুত সিদ্ধান্তর জন্যই ওর আজকে এত কষ্ট পেতে হচ্ছে। সেটার জন্য তো ও নিজেই দায়ী। আমাদের আর কি করার আছে? আমরা তো চেষ্টা করেছি, কিন্তু আবিরের বাবা ওর সঙ্গে কথা বলতে চায়। কালকে অনেক চেষ্টা করে আবিরের সঙ্গে কথা বলতে, কিন্তু ওর ফোন সারা রাত বন্ধ ছিল। ওর বাবা অনেক চেষ্টা করেছে, কিন্তু ফোন বারবার বন্ধ বলতেছিল। আন্টি, আসলে আন্টিকে ডাক দেন, আঙ্কেলের সঙ্গে আমার কিছু কথা ছিল। আবির তো পাগলামি করতেছে, ওনাকে দূরে কোথাও চলে যাবে, এখানে আর থাকবে না। তাই আঙ্কেল সঙ্গে একটু কথা বলে ওকে বুঝিয়ে বাড়িতে রেখে যাই। হয়েছে, তোমার আঙ্কেল আসতেছে, কি বলবা বলো। কি রে আবির, সারা রাত কোথায় ছিলি? তোকে কত ফোন করলাম, তুই ফোন বন্ধ করে রেখেছিস কেন? কি সমস্যা তোর? এভাবে বাড়িতে না ফিরে তুই কি বোঝাতে চাচ্ছিস আমাকে বলতো? নেহার জন্য এরকম করছিস? সেই মেয়ে সাথে তো তোর বিয়ে ঠিক করেছিলাম, কিন্তু এখন বিয়ে না করে পালিয়ে গিয়েছে কেন বল? আর এখন এসে নাটক করতেছিস, সবার আগে সবার আবেগ নিয়ে খেলা করতেছিস। না আব্বু, কিছুই না। আমি আর তোমাদের কষ্ট দিতে চাই না। আমি আর কখনোই তোমাদের কাছে কিছু চাইবো না। আমি ভুল করেছি, সেই ভুলের শাস্তি আমি নিজেই ভোগ করব। সেটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। শোন, তোকে যে কথা বলার জন্য কালকে সারা রাত ফোন করছিলাম, আজকে সন্ধ্যার পর আমাদের সঙ্গে যাবি, তোর বন্ধুদের সাথে নিয়ে যাস। বুঝতেই পারছিস তো নেহার বাড়িতে যেতে হবে। কি বলতেছো আব্বু? আমি কেন নেহার বাড়িতে যাব? ওর আজকে বিয়ে। তুমি কি ভেবেছো ওর বিয়ে খেতে আমি ওর বাড়িতে যাব? কখনোই সম্ভব না। তোমরা গেলে যাও, আমি যাব না। আরে তুই নাকি রে, বিয়ে কিভাবে হবে? তোকে তো আগে যেতে হবে, নাকি না গেলে তো কাজ হবে না। তুই ছাড়া কিভাবে বিয়ে হবে? আমি না গেলে বিয়ে হবে না মানে? বুঝতে পারলাম না কি বলতে চাচ্ছ তুমি। আমি না গেলে বিয়ে হবে না কেন? আরে গাধা, কারণ বিয়েটা তো তোর সঙ্গেই হবে। আজকে এতদিন আমরা আমাদের সবাই প্ল্যান করেছিলাম তোকে কষ্টটা ফেরত দেওয়ার জন্য। শুধু এই প্ল্যানটা তোর মা যুক্ত ছিল না, আমি, নেহার বাবা মা সবাই এই সম্পর্ক জানতো। তুই কালকে গিয়ে যে বিয়ে দেখে এসেছিস সেটা ওর চাচাতো ভাইয়ের বিয়ে, আর কলেজে যার সঙ্গে কথা বলতে দেখেছিস সেটা চাচাতো ভাই। এখন বুঝতে পারছিস তো তুই সবাইকে যেভাবে কষ্ট দিয়েছিস, সেই কষ্টই নেহা তোকে দিতে চেয়েছিল। তাই আমার সঙ্গে কথা বলে আমাকে প্ল্যানগুলো জানিয়ে দিয়েছে, আমি সেভাবে অভিনয় করার চেষ্টা করেছি। কি বলতেছো আব্বু? তুমি কি সত্যি বলতেছো নাকি আমার সঙ্গে মিথ্যা কোনো কথা বলতেছো? আমার তো বিশ্বাস হচ্ছে না। আজকে কি সত্যি আমার নেহাপুর বিয়ে হবে আমার সঙ্গে? প্লিজ আর মিথ্যা কথা বলো না আব্বু। নেহাপু কি সত্যি আমাকে ক্ষমা করেছে? ক্ষমা না করলে কি এত বড় রিস্ক নিতেও? ক্ষমা না করলে কি এত বড় রিস্ক নিত? মেয়েটা তোকে আজও ভালোবাসে বলে এই প্ল্যানে রাজি হয়েছে। কিন্তু একটা কথা মাথায় রাখিস, এটাই শেষ সুযোগ। এবার ভুল করলে শুধু নেহা না, আমরাও তোকে ক্ষমা করতে পারবো না। আবিরের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু এই জল আর আগের মতো কষ্টের নয়। এই জল স্বস্তির, কৃতজ্ঞতার, নতুন করে বাঁচার আশার। সে উঠে দাঁড়িয়ে আব্বুকে জড়িয়ে ধরল। আমি আর কোনো দিন ভুল করব না আব্বু। জীবনে যতটা পারি নেহাপুকে আগলে রাখবো। আমাকে একবার ওর কাছে যেতে দাও। আমি আর কখনোই নেহা ওকে কষ্ট দিব না। যতদিন বেঁচে থাকবো ততদিন নেহা বুকে সুখে শান্তিতে রাখবো। আবিরের আম্মু এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলেন, ছেলের দিকে তাকিয়ে চোখ মুছলেন। তার ছেলের মুখে এরকম হাসি খুশি আনন্দ দেখে সে আর তার চোখের পানি ধরে রাখতে পারলেন না, তাই সুখে কান্না করে দিয়েছে। যা বাবা, দেরি করিস না। আজ শুধু তোর নয়, একটা মেয়ের জীবনেরও তো নতুন করে শুরু হবে। তাড়াতাড়ি করে রেডি হয়ে নে। আজকে আর উল্টাপাল্টা কিছু করিস না, বুঝতে পারলে তো? সুন্দর ছেলের মতো রেডি হয়ে বের হ। আমাদের কিন্তু সন্ধ্যার আগেই নেহার বাড়িতে গিয়ে পৌঁছাতে হবে। সন্ধ্যার আলো নেমে এসেছে। বাড়ির উঠোনে ব্যস্ততা, প্রস্তুতি, সবকিছু যেন হঠাৎ করেই অন্য রঙে রাঙা হয়ে উঠল। আবির পরিষ্কার জামা পরে আয়নার সামনে দাঁড়ালো। আয়নায় যে ছেলেটাকে সে দেখলো সে আর ভেঙে পড়া, পালিয়ে যেতে চাওয়া আবির নয়। সে আজ দায়িত্ব নিতে প্রস্তুত একজন মানুষ।
নেহার বাড়িতে পৌঁছেই আবিরের মুখটা আবার কেঁপে উঠল। ঢোলে শব্দ, আলো, মানুষের কোলাহল, সবকিছুর মাঝেও সে শুধু একটা মানুষকেই খুঁজছে, সেটা হচ্ছে নেহা। নেহাকে আবির তার পাশে খুঁজে বেড়াচ্ছে। কোথায় তার নেহা? নেহাকে একটা বারের জন্য দেখতে যেন তার বুকটা ছটফট করতেছে। তার আর তার নেহাকে কাছে থেকে একবার চেয়ে দেখার তার অনেক ইচ্ছা। হঠাৎ আবিরের চোখ পড়লো নেহার দিকে। নেহা লাল শাড়িতে বসেছিল, চোখে হালকা কাজল, কিন্তু সেই চোখে আজ আর রাগ নেই, আছে অপেক্ষা। আবিরকে দেখা মাত্রই তার চোখ ভিজে উঠল। দুজনেই চোখাচোখি হলো। আর কোথাও যাবি না তো? সারা জীবন আমাকে এইভাবে আগলে রাখবি তো? এই কয়েকদিনের যে ভালোবাসা দেখালি আমার জন্য, সেই ভালোবাসাটাই আমি সারা জীবন তোর চোখে দেখতে চাই। আমাকে সারা জীবন এইভাবেই ভালোবেসে আগলে রাখিস, দেখবি তুমি কখনোই কষ্ট কাকে বলে বুঝতে দেব না। সারা জীবন তোকে ভালোবেসে আগলে রেখে দিব আমার কাছে। না, এই হাতটা ধরেই সারা জীবন থাকবো আপনি কিভাবে চান? অনেক কষ্টের পরে আপনাকে আবার দ্বিতীয়বারের মতো আমার নিজের করে পেতে চলেছে। আপনাকে পাওয়ার জন্য অনেক কান্না করেছি। আপনি কি ভেবেছেন এখন এত সহজে আপনাকে আমি চলে যাব? কখনোই নয়। আমার বুকের ভিতর আপনাকে লুকিয়ে রেখে দেব, যাতে কেউ আপনাকে খুঁজে না পায়। একবার কিন্তু আমাকে ধোকা দিয়েছিলে, আর একবার যদি আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করিস তাহলে কিন্তু অবস্থা খারাপ করে ফেলবো আমি। এখন তোকে শুধুই ভালোবাসা দিব। আমার ভালোবাসা পেতে তুই একদমই ভুলে যাবি, অন্য কোনো মেয়ের দিকে তাকাতেও পারবি না। সবসময় শুধু আমার কথাই মনে হবে তো। আমিও সেটাই চাই। আমিও চাই আমি সব সময় আপনার মধ্যে বিভোর থাকি। আমি চাই আপনার মধ্যেই আমাকে খুঁজে বেড়াতে। আপনি আমাকে কখনোই ছেড়ে যায়েন না। আমি যদি আবারও ভুল করি তাহলে আমাকে আবার এভাবে কষ্ট দিয়ে শিক্ষা দিবেন, তারপরও আমাকে ছেড়ে যাবেন না। কথা দিন। কথা দিলাম আর কখনো যাব না। তোর যত ভুলই হবে আমি সব ভুল সংশোধন করে দিব, তোকে ক্ষমা করে দিব। ভালোবাসা তো এমনই, ভুল হলে ক্ষমা করতে জানতে হয়। একে অপরের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা এগুলো থাকলে ভালোবাসা কখনো হেরে যায় না। ভালোবাসা সব সময় জিতে যাবে। বুঝতে পারলে তো? আজকে থেকে তুই শুধু আমার আর আমি তোর। আজকে থেকে আমাদের নতুন জীবন শুরু হলো। অভিমান সেদিন কথা না বলে হার মেনে নিয়েছিল। ভালোবাসা নিজের জায়গায় ফিরে এসেছিল, আরো গভীর, আরো পরিণত হয়ে। কারণ কিছু ভুল মানুষকে ভেঙে দেয় না, ঠিক মানুষ হলে তারা ভুল থেকেই নতুন করে মানুষ হয়ে ওঠে। এভাবে পরিপূর্ণ হয়ে উঠুক সকল ভালোবাসা। সকল ভালোবাসার মানুষ বেঁচে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা। কোনো ভালোবাসায় অপূর্ণতা না থাক, শেষ ভালোবাসা পূর্ণতায় আসুক সবার জীবনে। এভাবে আরেকটি সুন্দর গল্পের শেষ প্রান্তে চলে আসলাম আমরা। সমাপ্ত।